কংগ্রেস দল ভেঙে তৈরি হওয়া দলগুলোর উত্থান এবং পতন। কংগ্রেস ভেঙে তৈরি হওয়া দলগুলোর ক্রমে অস্তিত্বের সংকটে বিজেপির প্রভাব এবং নতুন রাজনৈতিক প্রবণতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ এবং ক্যামেরায় জিশান আলী শেখ। কংগ্রেস ভেঙে তৈরি হওয়া দলগুলোর উত্থান এবং পতন। বাংলা এবং ভারতে এখন একটা আশ্চর্য রাজনৈতিক প্রবণতা দেখা যাচ্ছে। বিগত ৮০ বছরে মূল স্রোতের জাতীয় দলগুলো ভেঙে বহু নতুন দল তৈরি হয়েছে। অনেকেই সাফল্য পেয়েছে, আবার কেউ ব্যর্থ হয়েছে। কিন্তু বিশেষ করে বহু চড়াই উতরাই পেরিয়ে এতগুলো বছরের স্বাধীনতা এবং গণতন্ত্রের ইতিহাসে লক্ষ্য করা যাচ্ছে যে একমাত্র কংগ্রেস ভেঙে তৈরি হওয়া দলগুলো কোনো না কোনো সময়ে মুখ থুবড়ে পড়ছে সংসদীয় রাজনীতিতে, এমনকি গুরুত্ব হারিয়ে ফেলছে। তাদের মধ্যে অনেকের মধ্যেই ভাঙন ধরেছে, দুভাগে বিভাজিত হয়ে গিয়েছে। দল অস্তিত্ব সংকটে পড়েছে। এক ঝাঁক দলকে আর কেউ মনেই রাখেনি। বহু জনপ্রিয় নেতা কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে নিজেদের নতুন দল গঠন করেছিলেন, কিন্তু অধিকাংশই দলের নামের সঙ্গে কংগ্রেস শব্দটা রেখেছিলেন কংগ্রেসের ব্র্যান্ড ভ্যালুর জন্য, এবং এই বার্তা দিতে যে তারাই প্রকৃত কংগ্রেস। তাদের আশা এবং দাবি ছিল যে আমরাই আসল কংগ্রেস। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারা 2026 সালের ভারতে কোথাও ক্ষমতাসীন নয়, বরং দলের অস্তিত্ব রক্ষা করতেই তারা নাজেহাল। বহু দলের আবার অস্তিত্বই নেই এখন। স্বতন্ত্র পার্টি, কেরল কংগ্রেস, বাংলা কংগ্রেস, উৎকল কংগ্রেস, অরুণাচল কংগ্রেস, তামিল মানিলা কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস ইত্যাদি। শেষতম আঘাত এসেছে মমতার তৃণমূল কংগ্রেসের উপর। অথচ হিন্দুত্ববাদী জনসংঘ নিজেরা বড়সড় সাফল্য না পেলেও সেই নীতি আদর্শেই কিন্তু তৈরি হওয়া এবং সেই দলের নেতাদেরই তৈরি করা ভারতীয় জনতা পার্টি স্বমহিমায় ক্রমোত্তরণের পথে অগ্রসর হয়ে গেল। একই কথা প্রযোজ্য কমিউনিস্ট পার্টির ক্ষেত্রেও। এই বামপন্থী দল ভেঙে বহুবার নতুন দলের জন্ম হয়েছে, কিন্তু একটা মূল শাখা চরম দুর্বল হয়ে গেলেও সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়নি কিন্তু এখনো। সেটা হলো সিপিএম। এমনকি অন্য বামপন্থীরাও টিকে আছে সীমিত ক্ষমতা নিয়ে। বাংলা, ত্রিপুরায় সিপিএম সংসদীয় সংখ্যায় নগণ্য, কিন্তু কেরলমে এখনো প্রধান বিরোধী দল। জনতা দলের নীতি এবং আদর্শকে সামনে রেখে বহু দলেরও জন্ম হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী দল, সংযুক্ত জনতা দল, বিজু জনতা দল। এই প্রতিটা জনতা দল কিন্তু বিজেপির সঙ্গে লড়াই করতে না পেরে পরাজিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত টুকরো হয়ে যায়নি মমতা তৃণমূলের মতো বা এনসিপির মতো। এখনো বিহারে তেজস্বী যাদব কম বেশি তার দল ধরে রাখতে সক্ষম হয়েছেন। অখিলেশ যাদবের দল যথেষ্ট শক্তিশালী। তার কাকা বিদ্রোহ করে দল ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। নবীন পট্টনায়ক বয়সোচিত কারণে অত্যন্ত দুর্বল এবং দলের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, কিন্তু এখনো অন্তত আস্ত রয়েছে তার দলটা। বিজেপির আগ্রাসী এই তালিকায় বিস্ময়করভাবে ব্যতিক্রম কংগ্রেস থেকে তৈরি হওয়া দলগুলো। অর্থাৎ শারদ পাওয়ারের এনসিপিকে ভেঙে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে বিজেপি, যে শারদ পাওয়ার কংগ্রেস থেকে বেরিয়ে এসে এনসিপি তৈরি করেছিলেন। মহারাষ্ট্রে এখন দুটো এনসিপি, সুতরাং তাদের কারো আর কখনো বিরাট কিছু শক্তি সঞ্চয় করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের 1 মাসের মধ্যে এই দল যে এভাবে ভেঙে যাওয়ার মতো খাদের কিনারায় এসে পৌঁছবে সেটা কেউ কল্পনাই করেনি। এই বিদ্রোহীদের পিছনে বিজেপির সব রকম সাহায্য এবং প্ররোচনা আছে কিনা সেটা তর্কের বিষয়, কিন্তু আসল কথা হলো নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় অটুট রাখতে সক্ষম হলেন না। যাদের তিনি বিশ্বাস করেছিলেন তাদের বড় অংশই বিশ্বাসঘাতকতা করেছেন। মমতার সবেমাত্র শুরু হয়েছে দুঃসময়। আগামী দিনে আরও কি অপেক্ষা করে আছে সেটাও আন্দাজ করা যাচ্ছে না এই ঝোড়ো বঙ্গ রাজনীতির আবহে। তাই আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী দিনের জন্যে। বঙ্গবাসী প্রথম একটা নতুন দলের আবির্ভাব প্রত্যক্ষ করেছিল 1951 সালে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতায় তৈরি করেছিলেন পিপলস পার্টি। যদিও মে মাসে প্রস্তাবিত হওয়া ওই দলের উদ্দেশ্য ছিল রাজ্য স্তরের আঞ্চলিক পার্টি। অন্যান্য রাজ্যেও এই রকম রাজ্য স্তরের দল গঠিত হয়, কিন্তু এই দলগুলোর প্রতিনিধি নিয়ে সেই বছরের 21শে অক্টোবর দিল্লির রাখমল আর্যকন্যা উচ্চ মাধ্যমিক স্কুলে তৈরি হয় ভারতীয় জনসংঘ। সভাপতি হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
স্বাভাবিকভাবেই বাংলায় একটা কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির বিকল্প তৈরি হলো। সুতরাং এই দলটা হলো সর্বভারতীয়, আঞ্চলিক নয়। প্রথম সাধারণ নির্বাচনে জনসংঘ দেশের মধ্যে 3টে মাত্র আসনে জয়ী হয়েছিল, তার মধ্যে 2জন পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা দক্ষিণ পূর্ব কেন্দ্র থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং মেদিনীপুর কেন্দ্র থেকে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, রাজস্থানের কেন্দ্র থেকে উমাশঙ্কর ত্রিবেদী। আর পশ্চিমবঙ্গ বিধানসভায় জনসংঘ জয়ী হয়েছিল 9টা আসনে, কিন্তু এই দল চরম দুর্বল হয়ে যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অকাল মৃত্যু হওয়ায়। কিন্তু ভারতীয় রাজনীতি, বিশেষ করে হিন্দিভাষী ভারতের যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে রয়ে যায়। 1980 সালে এই দলের নেতারাই তৈরি করেছিলেন নতুন দল বিজেপি। 1964 সালে বঙ্গবাসী দ্বিতীয়বার নতুন একটা দলের সন্ধান পায়, সিপিএম। এই দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে সিপিআই ভেঙে দুভাগ হয়ে যাওয়ার জেরে তৈরি হয়েছিল। সিপিআই ভেঙে সিপিএম দল তৈরি হওয়ায় অন্যতম কারণ হলো নীতি, অভিমুখ, আদর্শগত মতানৈক্য। এই মতান্তরের সূত্রপাত আরও আগেই। অন্ধ্রপ্রদেশে নির্বাচনী বিপর্যয়ের পর সিপিআই দলের মধ্যে মতান্তর তৈরি হয়। কেন্দ্রের কংগ্রেস সরকারের শ্রেণী চরিত্র মূল্যায়ন এবং তাদের সম্পর্কে পার্টির মনোভাব কী হবে এই নিয়েই মতপার্থক্য। পরবর্তীকালে চীন ভারত যুদ্ধ এবং তৎপরবর্তী মতানৈক্য বৃদ্ধি পেয়ে চরম তিক্ততা। 1964 সালে তেনালি কনভেনশনে স্পষ্ট হয় যে দল ভাঙছে। সেই বছরই নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে সিপিএম দল গঠিত হয়। কংগ্রেসের কামরাজ প্ল্যান ছিল সরকারের মন্ত্রীদের পদত্যাগ করে পাঠানো হবে সংগঠনের কাজে। মূলত সেটা কেন্দ্রীয় সরকারের জন্য হলেও কিছু রাজ্যেও মন্ত্রীরা পদত্যাগ করেন। পশ্চিমবঙ্গে এরকমই 2জন মন্ত্রী অজয় মুখোপাধ্যায় এবং শঙ্কর দাস বন্দ্যোপাধ্যায়রা পদত্যাগ করেন মন্ত্রিত্ব থেকে। অজয়বাবু আশা করেছিলেন যে তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে না, অথচ সেটা গ্রহণ করা হয়েছিল। তিনি কংগ্রেসের রাজ্য সভাপতি হলেন, কিন্তু প্রতি ক্ষেত্রেই বিরোধ সৃষ্টি হলো অতুল্য ঘোষের সঙ্গে, মানে সেই কংগ্রেসে যিনি কানা অতুল্য বলে পরিচিত ছিলেন। ক্ষুব্ধ অজয়বাবু মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের দ্বারস্থ হলেন, কিন্তু কোনো সুরাহা হলো না। গেলেন ইন্দিরা গান্ধীর কাছে, সেখানেও লাভ হয়নি। 1966 সালে অজয় মুখোপাধ্যায় নতুন দল গঠন করলেন। সেই দলের নাম হলো বাংলা কংগ্রেস। তার সঙ্গে কংগ্রেসের নেতাকর্মীদের একাংশ দলত্যাগ করলেন। 1967 সালে মাত্র 3 বছর আগে তৈরি হওয়া সিপিএম এবং 1 বছরের দল বাংলা কংগ্রেস একজোট হয়ে মানে জোট করে বাংলায় প্রথম অকংগ্রেসী সরকার গঠন করে। কিন্তু এই দল 2 দফায় যুক্তফ্রন্ট সরকারে সামিল হলেও শেষ রক্ষা হয়নি। 1971 সাল এবং 1972 সালের ভোটে পর্যদুস্ত হয়ে শেষ পর্যন্ত বাংলা কংগ্রেস আবার মূল কংগ্রেসেই জাতীয় কংগ্রেসেই মিশে গিয়েছিল। 1998 সালে ঠিক একই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে বাংলার সিংহভাগ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নতুন তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন পশ্চিমবঙ্গে। অজয় মুখোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই দাবি করেছিলেন যে তাঁরাই আসল কংগ্রেস। অজয়বাবুর দাবি সেভাবে সাফল্য পায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রকৃতই আসল কংগ্রেস হয়ে যান, অর্থাৎ তাঁর উত্থানে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেস। এমনকি শূন্য হয়ে যায়। তৃণমূল 3 বার সরকার গঠন করে, কিন্তু দেখা গেল 1998 সালে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস 2026 সালে শুধু যে ভোটে পরাজিত হয়েছে এই রকমটা নয়, বরং দলের অস্তিত্ব পর্যন্ত ধরে রাখতে সংকটে পড়েছে মমতার তৃণমূল কংগ্রেস। ভবিষ্যতে কি হবে সেটা এখনো অনিশ্চিত। ভারতের বিভিন্ন প্রান্তে একের পর এক কংগ্রেস নেতারা দল ভেঙে বেরিয়ে এসেছেন এবং রাজ্য স্তরে নিজস্ব একটা করে দল গঠন করেছেন। এই দলগুলো প্রত্যেক ক্ষেত্রেই আসল কংগ্রেসের অর্থাৎ জাতীয় কংগ্রেসের ক্ষতি করেছে, কারণ কংগ্রেসের ভোট ব্যাংকই তো এই সব দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাই মূল কংগ্রেসের ভোট কমেছে। অথচ দেখা যাচ্ছে সর্বত্রই এই কংগ্রেস থেকে তৈরি হওয়া দলগুলো কোণঠাসা হয়ে গিয়েছে। শারদ পাওয়ারের দল 2 টুকরো, তৃণমূল কংগ্রেস এখন 2 টুকরো হয়েছে। অন্ধ্রপ্রদেশে জগমোহন রেড্ডি পরাজিত হয়ে বিশেষ শক্তি সঞ্চয় করতে আর পারছেন না, বরং তার বোন শর্মিলার নেতৃত্বে কংগ্রেস আবার ওই রাজ্যে শক্তি অর্জন করেছে। পশ্চিমবঙ্গে কি আগামী দিনে নতুন কোনো দলের আবির্ভাব হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে, নাকি সিপিএম ফের শক্তি বাড়িয়ে ফিরতে পারবে? 2 শাখার তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সম্পর্ক কি হবে? তৃণমূল কংগ্রেস এই দুর্দিনেও 41% ভোট পেয়েছে। বিজেপি বিরোধী এই ভোট
কোন দিকে যাবে আগামী ভোটগুলোতে কোন দিকে যাবে? বাংলার রাজনীতিতে সবথেকে চিত্তাকর্ষক ভূমিকা হতে চলেছে ভোটারদের। এই সম্পূর্ণ ধোঁয়াশা মাখা রাজনীতিতে বাঙালি ভোটাররা ভবিষ্যতে কি করবেন সেটাই এখন দেখার। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।